আজ আমরা এমন একটা তত্ত্ব নিয়ে কথা বলবো যেটা বিশ্ব অর্থনীতি নিয়ে আমাদের সবার জানা একটা খুব সাধারণ ধারণাকে একদম নাড়িয়ে দেয়। আচ্ছা, শুরু করা যাক একটা খুব পরিচিত ধারণা দিয়ে। আমরা তো প্রায় সবাই পড়েছি বা শুনেছি যে মুক্ত বাণিজ্য বা ফ্রি ট্রেড সবার জন্যই ভালো। অ্যাডাম স্মিথ, রিকার্ডোর মতো বড় বড় অর্থনীতিবিদরা তো এই বলে গেছেন। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজা? কি হবে যদি এই বাণিজ্যের সিস্টেমটাই এমনভাবে তৈরি হয় যা কিছু দেশকে ইচ্ছে না করলেও পিছিয়ে পড়তে বাধ্য করে? ঠিক এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে বিংশ শতকের মাঝামাঝি সময়ে উঠে আসা একদম অন্যরকম একটা যুক্তির দিকে। তো এই নতুন তত্ত্বটা এলো কিভাবে? সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পর। অনেক দেশ তখন সবেমাত্র স্বাধীন হচ্ছে। এই সময়ে রাউল প্রেবেশ আর হ্যান্স সিঙ্গার নামে দুজন অর্থনীতিবিদ একটা জিনিস খেয়াল করলেন। তারা দেখলেন যে এই নতুন স্বাধীন হওয়া দেশগুলো মানে উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিকভাবে যেন এগোতেই পারছে না, কোথাও একটা আটকে আছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করার জন্যই তারা একটা নতুন থিওরি নিয়ে আসলেন। তাহলে এই হাইপোথেসিসটা ঠিক কি বলছে? খুবই সহজ ভাষায় বললে তাদের যুক্তিটা ছিল এরকম: বিশ্ব বাণিজ্যের যে সিস্টেম ওটা আসলে একটা ফাঁদের মতো। সময়ের সাথে সাথে যে দেশগুলো কাঁচামাল, যেমন ধরুন কফি, তুলা বা খনিজ পদার্থ রপ্তানি করে, তারা তাদের জিনিসের দাম কম পেতে থাকে। আর অন্যদিকে যখন তারা শিল্পোন্নত দেশগুলো থেকে তৈরি জিনিস যেমন মেশিন বা গাড়ি কিনতে যায়, তখন তাদের অনেক বেশি দাম দিতে হয়। এখন প্রশ্ন হল, এমনটা কেন হয়? কেন কাঁচামালের দাম কমে আর তৈরি জিনিসের দাম বাড়ে? এই কেনর উত্তর দিতে গিয়েই তারা একটা দারুণ মডেল তৈরি করলেন, যেটাকে বলা হয় সেন্টার পেরিফেরি বা কেন্দ্র পরিধি মডেল। এই মডেলটা আসলে বিশ্বকে দুটো ভাগে ভাগ করে। একদিকে আছে কেন্দ্র মানে উন্নত দেশগুলো। সেখানে কি আছে? শক্তিশালী শ্রমিক ইউনিয়ন, যার কারণে বেতন বা জিনিসের দাম সহজে কমে না। আর আছে টেকনোলজি, নতুন নতুন জিনিস বানানোর ক্ষমতা। আর অন্যদিকে আছে পরিধি মানে উন্নয়নশীল দেশগুলো। সেখানে শ্রম খুব সস্তা আর সহজলভ্য, তাই কাঁচামালের দামও কম থাকে আর প্রযুক্তিও সেখানে সীমিত। এই দুয়ের মধ্যে যে বিশাল পার্থক্য, এটাই একটা কাঠামোগত ভারসাম্যহীনতা তৈরি করে। আচ্ছা, এই তত্ত্বটা তো প্রায় ৭০ বছর পুরনো। এখন প্রশ্ন আসতেই পারে, আজকের দুনিয়ায় এটা কি আর খাটে? সময় তো অনেক বদলে গেছে। তাহলে কি কোনো দেশ এই পরিধির চক্র থেকে বেরোতে পেরেছে, নাকি সবাই একই জায়গায় আটকে আছে? উত্তরটা হলো হ্যাঁ, পেরেছে। কিছু দেশ কিন্তু দারুণভাবে এই চক্র ভেঙে বেরিয়ে এসেছে। সবচেয়ে বড় উদাহরণ হলো দক্ষিণ কোরিয়া আর চীন। তারা কি করল? তারা দুটো ধাপে কাজটা করেছে। প্রথম ধাপে তারা আমদানি বিকল্প শিল্পায়ন বা আইএসআই নীতি নিল, মানে বিদেশ থেকে জিনিস আমদানি না করে নিজেদের দেশেই শিল্প কারখানা গড়ে তোলার উপর জোর দিল। নিজেদের শিল্পায়নের ভিত্তিটা মজবুত হলে তারা গেল দ্বিতীয় ধাপে। সেটা হলো রপ্তানিমুখী শিল্পায়ন বা ইওআই, মানে এবার নিজেদের তৈরি পণ্য বিশ্ববাজারে বিক্রি করতে শুরু করল। আর এভাবেই তারা এক সময়কার পরিধি থেকে আজকের অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। আর এখানেই কিন্তু প্রেবিস-ফিঙ্গার হাইপোথেসিসের আজকের দিনের প্রাসঙ্গিকতা। একটু ভাবলেই দেখা যাবে আজকের দিনের বড় বড় টেক কোম্পানি বা উন্নত দেশগুলো কিন্তু এই একই মডেল অনুসরণ করছে। তারা উন্নয়নশীল দেশগুলো থেকে সস্তায় কাঁচামাল বা শ্রম নিচ্ছে আর সেটা ব্যবহার করে হাই ভ্যালু ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করে চড়া দামে বিক্রি করছে। আমাদের হাতে স্মার্টফোনটার কথাই ভাবা যাক। এর ভেতরের খনিজগুলো হয়তো আসছে এক দেশ থেকে, কিন্তু এর ডিজাইন, ব্র্যান্ডিং আর আসল লাভটা যাচ্ছে অন্য কোনো দেশে। সুতরাং বোঝাই যাচ্ছে প্রেভিস সিঙ্গার হাইপোথিসিস শুধু একটা পুরনো অর্থনৈতিক তত্ত্ব হয়েই থেকে যায়নি। এটা আসলে বিশ্ব অর্থনীতির পুরো কাঠামো নিয়েই এমন কিছু গভীর প্রশ্ন তোলে যা আজও আমাদের ভাবাতে বাধ্য করে। আর এই ভাবনাটাই আমাদের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। এই যে কেন্দ্র আর পরিধির সম্পর্ক, এটাকে একটা স্থায়ী নির্ভরশীলতা বা ডিপেন্ডেন্সি তৈরি করে, যেখানে পরিধির উন্নতি সবসময় কেন্দ্রের ওপর নির্ভরশীল থাকবে। আর যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই কাঠামোটা সত্যি সত্যি বদলানোর পথটা কি?